আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা। পারিবারিক জীবনেও শেখ হাসিনা ছিলেন একজন অসৎ স্ত্রী। নিজের স্বামী ওয়াজেদ মিয়ার সাথে এক প্রকার সম্পর্ক ছিন্ন করে মৃণাল কান্তি দাসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন হাসিনা। ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকীয়ায় মেতেছিলেন, কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মৃণাল কান্তি দাসের। শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি না টেনে একদমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ব্যক্তিগত জীবনে কতটুকু পরিচ্ছন্ন ছিলেন, কতটুকু সৎ ছিলেন, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনোমতে পলাইছে। আবে কাঁঠাল রানী, শোন শোন হাসিনা শোন, খেতে সামার একটা তুই একদম সামারের সামার গায়ের জোর দেখাও কাঁঠাল রানী হাসিনা। এইমাত্র পাওয়া গরম খবর, বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঞ্চল্যকর ও গোপন তথ্য ফাঁস। পারিবারিক জীবনেও শেখ হাসিনা ছিলেন একজন অসৎ স্ত্রী। নিজের স্বামী ওয়াজেদ মিয়ার সাথে এক প্রকার সম্পর্ক ছিন্ন করে মৃণাল কান্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন শেখ হাসিনা। বেরিয়ে এলো গোপন তথ্য, মৃণাল কান্তির কারণে 1981 সাল থেকে স্ত্রী হিসেবে হাসিনা কখনোই একটি রাতও কাটাননি স্বামী ওয়াজেদের সাথে। ওয়াজেদ এবং হাসিনা দুইজন দুই জায়গায় থাকতেন। কিভাবে হাসিনার জীবনে মৃণাল কান্তি দাসের আগমন ঘটে, কি সম্পর্ক ছিল মৃণাল কান্তি দাসের সাথে, কেন ওয়াজেদ মিয়ার সাথে বনিবনা হতো না তার, ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন শেখ হাসিনা, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে নিয়মিত ফেন্সিডিল খেতেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন তার সাবেক পিএস। হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই নামক একটি বইয়ে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের অনেক গোপন ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ সেই বইয়ে হাসিনার ফেন্সিডিল খাওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। কেন ফেন্সিডিল খেতেন শেখ হাসিনা, কি লেখা ছিল সেই বইয়ে। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং মৃণাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি। এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। দুজনে দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির 32-এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পর ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা? মূলত 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথেই শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবা রাত্রি সর্বক্ষণিকভাবেই থাকতে শুরু করেছিলেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। এরপর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকেই অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকেই বের করে দিয়েছিলেন। এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4-5 জন তাস খেলছিল। বেলা তখন 3টে কি 3:30।
এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বলেছিলেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনেই তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিয়েছিলেন, আরে থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে। ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন। এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপরে রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টিকর কারণে হাসিনাকে আবার ছেড়ে চলে যায়। শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু সে আর ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে, আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগলো। বছর কয়েক পরে বাংলার নতুন শতাব্দী 1401 সালের 1 বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণাল কান্তি দাস 29 নম্বর মিন্টু রোডের দোতলায় বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগলকে দেখিয়ে মৃণালকে বলেন, দেখ ওইটা হলো তুই। তাই ডক্টর এস এম মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। মানে তো দর্শক মণ্ডলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, আমরা তার বাহিরের রূপটা দেখেছি, কিন্তু ভিতরগত দিক থেকে তিনি যে কতটা অপরিচ্ছন্ন, কতটা নোংরা, কতটা দুশ্চরিত্রা, সেটা হয়তো মৃণালের সাথে তার গোপন পরকীয়ার বিষয়ে ভিডিও ফাঁস না হলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না। একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে নিজের স্বামীকে, সন্তানকে রেখে দিনের পর দিন অপর একজন পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত থাকার মতো ভয়ঙ্কর এবং গুনাহে জড়িয়ে থাকতে পারেন, এটা সত্যিই আমাদের অবাক করে দিয়েছে। শুধু যে পরকীয়ায় লিপ্ত ছিলেন সেটাই নয়, বরং তিনি দিনের পর দিন ফেন্সিডিলের মতো বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য সেবন করেছেন। যে প্রধানমন্ত্রী দেশ থেকে মাদককে দূরীভূত করবেন, সে প্রধানমন্ত্রী নিজেই যখন মাদকে লিপ্ত থাকেন, মাদকে আসক্ত থাকেন, তখন সে কিভাবে একটি দেশকে মাদক মুক্ত করবেন? তখন তো জাতি অবশ্যই সেই মাদকের ভিতরেই হারিয়ে যাবে। এটাই কি স্বাভাবিক নয়? আমরা দেখতে পেয়েছি তিনি বক্তৃতা দিবেন, মঞ্চ কাঁপাবেন, তার গলা ঠিক রাখার প্রয়োজন। এই জন্য তিনি একটু বেশি মাত্রায় ফেন্সিডিল তো খেতেনই, বরং মাত্রাতিরিক্তও ফেন্সিডিল সেবন করতেন, যেন ওয়াজের ময়দানে, বক্তৃতার মঞ্চে তার গলায় কোনো প্রকার সমস্যা না হয়। এমনই একজন দুশ্চরিত্রা, একজন খারাপ নারী ছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ধিক্কার জানাই। তাই তো বলি, বাংলাদেশের অলিতে গলিতে, বিভিন্ন শহরের মোড়ে মোড়ে আবাসিক হোটেল কিভাবে এত অনুমোদন পায়? যে দেশের প্রধানমন্ত্রীই পরকীয়ায় আসক্ত থাকে, যে দেশের প্রধানমন্ত্রী একজন পতিতা হতে পারে, স্বামীকে রেখে পতিতাবৃত্তি করতে পারে, পরকীয়ায় লিপ্ত থাকতে পারে, সে দেশে পতিতালয় গড়ে উঠবে না তো কি গড়ে উঠবে? এটাই হলো ভাববার বিষয়। আর 16টা বছর এভাবে পতিতাবৃত্তি করে নিজেকে তো নষ্ট করেছিনি, দেশকেও একেবারে ধ্বংসের রসাতলে পাঠিয়ে দিয়েছে। এদেশে যে কত পতিতালয় জন্ম হয়েছে, কত পুরুষরা যে তাদের স্ত্রী থেকে বিমুখ হয়ে পতিতালয়ে আসক্ত হয়েছে, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। এর দায়ভার কে গ্রহণ করবে? কে এর দায়ভার নেবে? অবশ্যই তাকেই গ্রহণ করতে হবে। তার এই সমস্ত দুশ্চরিত্রা কৃতকর্মের কারণেই বাংলাদেশের মানুষগুলো, যেগুলো ভালো হওয়ার সম্ভাবনা ছিল, তার সামান্য ন্যূনতম সম্ভাবনাও হারিয়ে ফেলেছে। কারণ যখন সাধারণ যারা এই গুনাহের কাজে লিপ্ত থাকা পছন্দ করে, যারা পরকীয়া করতেই ভালোবাসে, যারা এই পরকীয়াকে নিজেদের ভালো মনে করে, নিজেদের শারীরিক
শান্তি প্রশান্তি মনে করে, নিজের স্ত্রীর ভিতরে শান্তি খুঁজে পায় না, তারা তো ওই সরকারের মতোই পরকীয়ায় আসক্ত হবে। এই পরকীয়ায় লিপ্ত সরকার, এই পরকীয়া সরকার, পতিতা সরকার, যে সে নিজেই যে পতিতা ছিল তা কিন্তু নয়, বরং তার বিভিন্ন প্রকার এমপি মন্ত্রী তাদেরকেও সে পতিতা বৃত্তিতে সহায়তা করেছে। আমরা জানি তার বাবার গড়া ছাত্রলীগ, যার নাম হয়ে গিয়েছিল ধর্ষণ লীগ। কেন ধর্ষণ লীগ হয়ে গেছে? তারা তো ওই শেখ হাসিনারই মদতপুষ্ট ছিল, শেখ হাসিনারই লালন পালনকৃত সন্তান ছিল এই ছাত্রলীগ। তারা কেন ধর্ষণ লীগ হয়েছে? আমরা নোয়াখালীর সেই ঘটনা ভুলে যাইনি, যেখানে একজন নারীকে কয়েকজন মিলে নির্মমভাবে উলঙ্গ করে ভিডিও করে তাকে নির্যাতন করেছে, অপহরণ করেছে, তাকে ব্যভিচার করেছে, তার সাথে যৌনকর্ম করেছে। তারা কতটা নির্মম হলে, কতটা দৌরত্ব হলে তারা এরকমভাবে একটা নারীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পারে? এই সাহস তারা কোত্থেকে পায়? তারা তাদের নেত্রীকে দেখে পায়। তাদের নেত্রী তো মৃণালের সাথে গোপন পরকীয়ায় লিপ্ত ছিলেন, খারাপ চরিত্রবান একজন নারী ছিলেন। তো তার লালন পালনকৃত সন্তানরা কি কখনো ভালো হবে? যে নিজেই দুশ্চরিত্রা, যে নিজেই পরকীয়ায় আসক্ত, যে নিজেই খারাপ কাজে ভালোবাসে, খারাপ কাজে করতে স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে গোপন কাজে লিপ্ত থাকাকেই যার মনের প্রশান্তি লাগে, যার কাছে ভালো লাগে, যে আবার নেশাখোর, যে আবার ফেন্সিডিলখোর, তার লালিত পালিত সন্তান সেই ছাত্রলীগের ছেলেরা, তারা কিভাবে ভালো হবে? তারাও তো তাদের মায়ের মতোই এই বাজে কাজে লিপ্ত থাকায় আসক্ত থাকবে। এটাই তো স্বাভাবিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো থাকলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।